স্বাগত প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য আরও এক দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন। এবার বিদেশি শিক্ষার্থীদের নতুন করে ভিসা সাক্ষাৎকার স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটি। পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরাও। তাদের দাবি, বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের শত্রু না। যুক্তরাষ্ট্রে পড়তে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী পাড়ি দেন। তবে দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসার পর তার একের পর এক সিদ্ধান্তের কারণে দেশটির ভিসা এখন পরিণত হয়েছে সোনার হরিণে। এবার দেশটিতে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের নতুন করে ভিসা সাক্ষাৎকার স্থগিতের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দফতরের এক বার্তায় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। এতে খতিয়ে দেখা হবে সেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কিছু রয়েছে কিনা। যদিও দেশটির পররাষ্ট্র দপ্তর এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে নতুন এই নির্দেশনা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে মত বিশ্লেষকদের। ট্রাম্প প্রশাসনের এসব বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ করে বিদেশি শিক্ষার্থীরা। আমরা যুক্তরাষ্ট্রের শত্রু নই, আমরা যুক্তরাষ্ট্রকে ঘৃণা করি না এবং আমরা আসলে এই দেশের শিক্ষা ও স্বাধীনতার প্রশংসা করি। 2023-24 সালে যুক্তরাষ্ট্রে 10 লাখের বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেছেন, যা ভূমিকা রেখেছে সেদেশের অর্থনীতিতেও। নতুন এই ভিসা স্থগিতাদেশ সেক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জানান, সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিয়ে ভোট আয়োজন করা হবে। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে 4 দিনের জাপান সফরের শুরুতে জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি এবং সাবেক জাপানি প্রধানমন্ত্রী তারো আসোর সাথে সাক্ষাতে ডক্টর ইউনূস এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা নিক্কেই এশিয়া ফোরামে অংশ নেবেন এবং জাপানি নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সিলেটের জৈন্তাপুর ও জকিগঞ্জ এবং সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 82 জনকে পুশিন করেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। অন্যদিকে বিজিবির বাধায় লালমনিরহাটের 3 উপজেলার 6 সীমান্ত দিয়ে 57 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। কড়া পাহারায় আছে বিজিবি। এছাড়া 5টি ড্রোন উঠতে দেখা গেছে কুড়িগ্রাম সীমান্তে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিন চলছেই। মঙ্গলবার রাত ও বুধবার সকালে সিলেটের জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত দিয়ে আরো 64 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে 32 জন এবং মিনাটিল সীমান্তে পুশিন করা হয় 20 জনকে। জকিগঞ্জ সীমান্ত দিয়ে আরো 12 জনকে পুশিন করা হয়। এছাড়া সুনামগঞ্জের ছানবাড়ি সীমান্ত দিয়ে 16 জনকে পুশিন করা হয়। এদিকে লালমনিরহাটের 3 উপজেলার 6টি সীমান্ত দিয়ে 57 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। বাংলাদেশের লোক টের পাওয়া আর কি ভিতরে ঢুকাইতে পারে না, তারপরেও একটা লোক ঢুকছে নাকি ধরছে, ওটাকে নিয়ে আসতেছে। আমাদের বাংলাদেশ বিএসএফ ভাইদেরকে খবর দেওয়া হয়, তারা এসে তাদেরকে আবার ইন্ডিয়া নিয়ে আসে আর কি। তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে এবং পরিচয় নিশ্চিত করতে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। দুই পক্ষেই একমত হয়েছে, মিটিং হয়েছে এবং আমরা আশা করছি এটা কোনো সমস্যায় সমাধান হয়ে যাবে। সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও অবস্থান নেন। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এদিকে কুড়িগ্রামের রৌমারী ও উলিপুর সীমান্তে 5টি ড্রোন উঠতে দেখা গেছে। স্থানীয়রা দাবি করছেন, এসব ড্রোন বাংলাদেশের আকাশ সীমায় চক্কর দিয়ে ভারতীয় বিএসএফ ক্যাম্পে চলে যায়। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বাংলাদেশে চীনের সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দার রিপোর্ট সঠিক নয়, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বুধবার চীনে আম রপ্তানি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, ঢাকা বেইজিং সামরিক নয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। বাণিজ্য উপদেষ্টা জানান, আগামী সপ্তাহে ঢাকায় আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী সহ প্রতিনিধি দল। বাংলাদেশে সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীন। সম্প্রতি এমন অভিযোগ করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। সংস্থাটির বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এমন কথা বলা হয়। তবে এই অভিযোগকে নাকচ করে আসছে বেইজিং। বুধবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানালেন, বাংলাদেশে চীনা সামরিক বাহিনীর উপস্থিতির বিষয়টি সঠিক নয়। It is a sort of a report. It's untrue. It's not a fact. It's not our intention. We have so good relations with either Bangladesh, Pakistan, Myanmar. ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনে আম রপ্তানি অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন। জানান, সামরিক নয় বরং ঢাকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী বেইজিং। So I don't see any sort of necessary for China to have a military presence. We are not invited. So I don't know where the sources of reports come from. চীনে বাংলাদেশে আম রপ্তানির এই যাত্রা দুই দেশের সম্পর্ককে আরো বেগবান করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশি ব্যবসা থেকে চাইনিজ ব্যবসা, এদের সাথে একটা যোগাযোগ তৈরি হবে। রোমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। ইতালির বাণিজ্যিক শহর মিলানে বাংলাদেশের কনসুলেট জেনারেলের উদ্যোগে উদযাপিত হল বর্ণাঢ্য বৈশাখী উৎসব 1432। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সামনে বাঙালি ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। স্থানীয় সময় রবিবার ইতালির বাণিজ্যিক শহর মিলানের একটি পার্কে আয়োজন করা হয় বৈশাখী আনন্দ শোভাযাত্রা। ঢাক ঢোলের তালে বর্ণিল প্ল্যাকার্ড নিয়ে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এই শোভাযাত্রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। জানান, প্রবাসী ও বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টারই অংশ এই উৎসব। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা এখানে দেখতে পেয়েছি। প্রবাসে আমরা যারা অবস্থান করি তাদের সবাই বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমরা লালন করি, ধারণ করি। এই সময় মেলার স্টল ঘুরে দেখার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। খাবারের স্টলে ছিল মাদারীপুরের বিখ্যাত কাজির ভাত ও নানা ধরনের ভর্তা। এসব ঐতিহ্যবাহী খাবার যেন মিলানেও ছড়িয়ে দেয় বাংলার সুবাস। লাল হলুদ শাড়িতে রঙিন হয়ে ওঠে পুরো পার্ক। প্রবাসী শিশু কিশোরদের পরিবেশনায় মঞ্চ হয়ে ওঠে প্রাণবন্ত। সরকারি ছুটির দিন হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দেশের সীমা পেরিয়ে প্রবাসী ও বাঙালির প্রাণের বৈশাখী রং মিলানে বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজনে প্রাণের উৎসব হয়ে উঠল প্রবাসীদের মিলন মেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অস্ট্রেলিয়ার সিডনির মিন্টো ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ফাগুন হাওয়া ফেস্ট 2025-এর 10ম বর্ষপূর্তি উদযাপন। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এই বর্ণিল উৎসব রূপ নেয় সংস্কৃতি আর শেকড়ের টানে এক উজ্জ্বল মিলন মেলায়। 25 মে রোববার পবিত্র কোরআন তেলাওয়াত ও দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ফাগুন হাওয়া ফেস্ট 2025। এরপরই মঞ্চ মাতিয়ে তোলে শিশু কিশোরদের পরিবেশনা, কিশোরলয় কচিকাচা ও একক গানে শায়ান, ইয়াসার জামান। মঞ্চে একে একে আসেন সিডনির জনপ্রিয় সঙ্গীত ও নৃত্যশিল্পীরা। আবৃত্তি, যুগল নৃত্য, এমনকি নেপালি নৃত্যও মুগ্ধ হয় দর্শকরা। পরিবেশনায় ছিলেন চারু সাংস্কৃতিক দল, মোস্তাফিজুর খান রানা, মামুন ভুইয়া, ইমরান হোসেন সহ অনেকে। দুটি ফ্যাশন শো ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। উৎসবের মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। তার প্রাণবন্ত পরিবেশনা উল্লাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মার্ক কুরি, মেয়র ডার্সি লাউড সহ অতিথিরা। আজীবন সম্মাননা দেওয়া হয় কমিউনিটি নেতা গামা আব্দুল কাদিরকে এবং বিশেষ সম্মাননা পান ফাগুন হাওয়া লোগো ডিজাইনার লরেন্স ব্যারেলকে। চোখটা খোলা রাখেন, টায়ার্ড হওয়া চলবে না। 10ম বছরে প্রবাস জীবনের মাঝেও যে শেকড়ের টান কখনো শুকায় না, এই আয়োজন ছিল তারই এক প্রমাণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডনের ইস্ট লন্ডন মসজিদের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে শাপলা সংঘ ইউকের উদ্যোগে ঈদ মেলা। সোমবারের এই আয়োজনে দেশীয় আমেজে মুখর ছিল প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাওয়ার হ্যামলেটসের স্পিকার সুলুক আহমেদ মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর বদরুল চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন এবং ক্রয়ডন কাউন্সিলের কাউন্সিলর হুমায়ুন কবির। সৌদি আরবের রিয়াদে নবগঠিত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইয়াসমিন হোটেলের হল রুমে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক সোহরাব হোসেন লিটন অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কারি আব্দুল হাকিম। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধান ও একজন প্রবাসী শ্রমিককে কর্মস্থলে যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই ফাউন্ডেশন। দিন তারিখ ঠিক করে আপনাদের জানাই দেব। এই দেশের ব্যবসায়ীদের সাথে ভাইটাল দায়িত্ব নিতে হবে। এখন আমরা আবারও স্বাগত। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। সংস্কারের নামে কারো কারো আছে ভিন্ন উদ্দেশ্য, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বেশি দিন ক্ষমতায় থাকতে চাইলে পদত্যাগ করে জনগণের কাতারে নেমে আসতে। ঢাকা বিভাগীয় তারুণের সমাবেশে তারেক রহমান বলেন, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। আদালতের নির্দেশ থাকার পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর ঘটনাকে স্বৈরাচারী মনোভাবের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচার পতনের পর এই প্রথম রাজধানীতে এত বড় শোডাউন করল বিএনপি। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কর্মসূচিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি যোগ দেন বিএনপির কয়েক লাখ নেতাকর্মী। নির্ধারিত সময়ের অনেক আগেই মিছিল নিয়ে আসেন কর্মী সমর্থকরা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশে। প্রধান অতিথির বক্তব্যে জনগণের ভোটে ক্ষমতায় গেলে কি করবে বিস্তারিত সেই পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন তিনি। অভিযোগ করেন, জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। অন্তর্বর্তী সরকারের কেউ ক্ষমতায় থাকতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে শামিল হওয়ার দাবি জানান তিনি। গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3 মাসেই সুষ্ঠু ভোটের নজির রয়েছে, তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণের কাছে গিয়ে তাদের মন জয় করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তারেক রহমান। জানান, বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন। নির্বাচনের পাশাপাশি কথা বলেন সংস্কার নিয়ে। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদের শপথ ইস্যুর উদাহরণ টেনে তারেক রহমান বলেন, যারা ক্ষমতায় থেকে আদালতের নির্দেশ অবজ্ঞা করতে পারে তাদের কাছে ইতিবাচক সংস্কার আশা করা যায় না। যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, স্বৈরাচারের যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। প্রায় 30 মিনিটের বক্তব্য জুড়ে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে তারেক রহমানকে। শেষে নেতাকর্মীদের সামনে নতুন স্লোগান উপস্থাপন করেন তিনি। জানান, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়,
নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের মোট ভোটারের প্রায় 3 ভাগের 1 ভাগ ভোটার তরুণ, সংখ্যায় প্রায় 4 কোটির বেশি। এই বিশাল সংখ্যক তরুণ ভোটার বিগত 3টি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলে অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বললেন, আগামী দিনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় বিএনপি। সেই সঙ্গে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে দলটি। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা। টাকার জন্য মামলা ব্যবসায় নেমেছে একটি রাজনৈতিক দল। শেখ হাসিনার যদি পতন হতে পারে তাহলে এই চাঁদাবাজদেরও পতন সম্ভব। বুধবার দুপুরে দিনাজপুরে পথসভায় এই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। যারা সুযোগ সন্ধানী, অসৎ, চাঁদাবাজ, সিন্ডিকেটধারী, দখলদার, তাদেরকে পরিত্যাগ করার এখন উপযুক্ত সময়। আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না। একজন চাঁদাবাজ সে যে দলের হোক না কেন, তার দলের যত ক্ষমতাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। এক যুগেরও বেশি সময় পর কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম শাহবাগে দলীয় সংবর্ধনায় বলেন, জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছিলেন জামায়াতের শীর্ষ নেতারা। আর দলটির আমির জানান, জাতির প্রয়োজনে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন এটিএম আজহার। কারাগারে মৃত্যু প্রহর গুনতে থাকা এটিএম আজহার ইতিহাসের বাকবদলে আবারও ফিরলেন স্বাভাবিক জীবনে। একে জীবনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা উল্লেখ করে ধন্যবাদ জানান জুলাই আন্দোলনের নেতাদের। বুধবার সকাল 9টার পর পিজি হাসপাতাল থেকে মুক্তি পান এটিএম আজহার। কারামুক্তির পর শাহবাগে যোগ দেন দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায়। এটিএম আজহারের মুক্তির এই আবেগঘন নেতাকর্মীদের সাথে সাক্ষী হলেন জামাতের আমির সহ দলটির শীর্ষ নেতারাও। জীবনের নতুন অধ্যায়ের জন্য জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে ভুলেননি এটিএম আজহার। বলেন, শেষ পর্যন্ত জয় হয়েছে সত্যের। যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আসে, আমাদের কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদের কাছে কামনা করতে চাই। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে, তাদেরকে বিচার করা হোক। এক যুগের বেশি সময় কারাবন্দী এটিএম আজহারের অভিযোগ, ৭১-এর মানবতা বিরোধী হত্যার বিচারের নামে জামাতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। জামাতের আমির বলেন, মৃত্যুদণ্ড দিয়ে এটিএম আজহারের উপর জুলুম করা হয়েছিল। যে মানুষটাকে দীর্ঘ 14টি বছর গার্ডের উপর মৃত্যুদণ্ড দিয়ে তার উপর জুলুম করা হয়েছে, সে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। জাতীয় প্রয়োজনের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, আবারও রাজনীতিতে ফিরবেন এটিএম আজহার। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা ফিরে এসেছেন। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন তিনি। তার নেতৃত্বে আবার বাংলাদেশ সঠিক পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি তিনি রাজনীতিতে আবার ফিরে আসবেন এবং দেশ এবং জাতির সেবা করবেন। 2014 সালে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটিএম আজহারকে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী 7 জুন শনিবার বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। বুধবার সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড় সহ দেশের 8 জেলায় চাঁদ দেখা গেছে। এই সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী 10 জিলহজ 1446 হিজরি, 24 জুন 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত।
বিয়ের সম্পর্ক গোপন রেখে সৌদি প্রবাসীর সাথে প্রেম, অতঃপর বিয়ের কথা জানতে পেরে প্রবাসী গাউসের হাতে খুন হয় প্রেমিকা দোলা আর তার স্বামী নাজমুল হাসান পাপ্পু। বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে এমন নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যাকারী গাউস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর 11 বি ব্লকের 35 নম্বরের এই বাসার 5ম তলায় সাবলেট থাকতেন দোলা আক্তার দোলা। বুধবার দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে দোলা ও তার স্বামী পাপ্পুকে হত্যা করে দোলার পূর্ব পরিচিত প্রবাসী গাউস মিয়া। স্থানীয়রা জানান, দোলার পূর্ব পরিচিত গাউস দুপুরের পর ওই বাসায় আসেন। কোপানো শুরু করে দোলা এবং তার স্বামীকে। পরে বাসার বাইরে থেকে দরজা বন্ধ করে দিলে আটকা পড়েন গাউস। হালকা একটু গেটটা খুলছে, সাথে সাথে উনি ঢুকে গেছে, যে হচ্ছে আসামি। সে ঢুকে গেছে, ঢোকার পর সে ছুরি বের করছে। ছুরি বের করার পর আমার ভাবি যারা আছেন ওনারা সবাই ভয়ে তাড়াতাড়ি বাচ্চা সবাই নিয়ে বের হয়ে গেছে। উনি বলছে যে উনি এত বছর সৌদি আরব ছিল, যে মারছে আর কি গাউস মিয়া, সে এত বছর সৌদি আরব ছিল, ওনার সাথে ওনার একটা সম্পর্ক ছিল এবং উনি জানতো না যে ওনার হাজব্যান্ড আছে। তো উনি কিছুদিন হয়েছে এই জিনিসটা জানে, তো যার জন্য ওনার মনে একটা ক্ষোভ ছিল। এই ক্ষোভ মেটানোর জন্য উনি প্রথমে আসার পরে রুমের ভিতরে ঢুকে যায় প্রথমে যে পাপ্পু ভাই আছে, পাপ্পু ভাইয়ের বুকের মধ্যে ছুরিকাঘাত করে। 999 কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করেন গাউসকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, দোলার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল গাউসের, যার জেরে হত্যা করা হয় এই দম্পতিকে। দুজনকে মৃত অবস্থায় পাই, ঘটনাস্থলে মৃত অবস্থায় পাই। একজনের নাম পাপ্পু, আরেকজনের নাম হচ্ছে দোলা। তো প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছিল যে পরকীয়ার জের ধরে এই মার্ডার হয়েছে। মামলা আর কোনো মামলার প্রক্রিয়া চলমান। নিহত দোলা পড়তেন উত্তরা ইউনিভার্সিটিতে, আর স্বামী পাপ্পু ছিলেন একজন চাকুরিজীবী, থাকতেন বরগুনায়, মাঝে মধ্যে ঢাকায় আসতেন। জুবার সানি, নিউজ 24, ঢাকা। দর্শকের এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।